5 বছর পর নিজের ভালোবাসার মানুষের সামনে দাঁড়িয়ে আছে ফারহান। নিজের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছে সে, কিন্তু সে জানে না যে মেয়েটা তার। মিতু খুব অবাক হয় এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে দেখে। আর এটা দেখে আরও অবাক হয় যে ফারহান ওদের মেয়েকে কোলে নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কি সব কিছু জেনে গেল ও? না, আর ভাবতে পারছে না। অপলক তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। কতক্ষণ এভাবে ছিল ওদের জানা নেই, কিন্তু ওদের ঘোর কাটে মিমির কথায়। ফারহাদ মিমি ওদের মেয়ে। মাম্মাম, তোমাকে আমার প্রিন্স আঙ্কেলের কথা বলেছিলাম না? এ হলো আমার প্রিন্স আঙ্কেল। আর প্রিন্স আঙ্কেল, এ হলো আমার মাম্মাম। মিতু এখনও চুপ করে দাঁড়িয়ে আছে। ও কী করবে ভাবতে পারছে না। তবে ও এটা খুব ভালো করে বুঝতে পেরেছে, ফারহান এখানে সব জেনে নয়, না জেনে এসেছে। কারণ ও জানলে এখানে আসতো না। মিতুকে চুপ থাকতে ফারহান নিজেই আগে কথা বলল, কারণ ও চায় না সবার সামনে ওদের অতীত চলে আসুক। হাই, আমি ফারহান। মিমির কাছে নিশ্চয়ই আমার কথা শুনেছেন। ফারহান কথা শুনে মিতু খুব অবাক হলেও নিজেকে সামলে নিয়ে কথা বলতে শুরু করলো, কারণ ও নিজেও চায় না সবার সামনে কোনো সিন ক্রিয়েট করতে। হ্যাঁ, মিমির কাছে আপনার কথা অনেক শুনেছি। তো কেমন আছেন আপনি? জোরপূর্বক হাসার চেষ্টা করে, আছি ভালোই। তো আপনি কেমন আছেন? এই তো চলছে আর কি। মিতুর কথার মাঝখানে একজন সুদর্শন পুরুষ এসে ওদের সামনে দাঁড়ালো। মিমি তাকে দেখি বাবাই বলে তার কাছে গেল। এটা দেখে ফারহান যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার মানে মিতু সত্যি এ নতুন করে নিজের জীবন সাজিয়ে নিয়েছে ভেবেই একটা তাচ্ছিল্যের হাসি দিল ফারহান। ও আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু তবুও ও নিজেকে সামলে নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো। ফারহানের পাশে দাঁড়িয়ে থাকা ওর বন্ধু নয়ন বেশ বুঝতে পারছে ফারহানের মনের মধ্যে কী চলছে। তাই ও চাইছে যাতে তাড়াতাড়ি ফারহানকে এখান থেকে নিয়ে যেতে পারে। তারপর সবাই মিলে মিমিকে কেক কাটতে নিয়ে গেল। এভাবে অনুষ্ঠান শেষ হলো। আর ফারহান ও ওখান থেকে চলে আসবে সেই সময় মিতুকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গেল আর বলল, বাহ, ভালোই তো, নিজের সংসার সাজিয়ে নিয়েছো। তাহলে আগে শুধু শুধু নাটক কেন করেছিলে যে তুমি শুধু আমাকেই ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবে না? আসলে তোমাদের মতো মেয়েরা এমনই হয়, লো ক্লাস মেন্টালিটির মেয়ে তোমরা। ফারহানের কথা শুনে মিতুর মনে হলো ওর বুকের ভেতর কেউ হাতুড়ি দিয়ে মারছে। ও আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না, কিন্তু মুখে কিছু বলতেও পারছে না, কারণ ও জানে ফারহান ওর কোনো কথা বিশ্বাস করবে না। তাই শুধু শুধু বলে কোনো লাভ নেই। তারপর ফারহানও আর কোনো কথা না বলে নয়নের সাথে বাড়ি চলে যায়। মিতু নিজেকে সামলে নিয়ে বাড়ির ভিতরে এসে দেখে মিমি আবিরের সাথে খেলা করছে। মিতু ওখানে যেতেই মিমি ছুটে এসে ওর কোলে ওঠে। মিতু মেয়েকে বুকে জড়িয়ে নেয়। তারপর আবিরকে বলে, ভাইয়া তুমি একা কেন এলে? ভাবি কোথায়? আর বলিস না, দুজনে একসাথে রেডি হয়ে বেরিয়েছি। সেই সময় ওর স্কুল থেকে ফোন আসছে, ওকে এখনই যেতে হবে। তাই আর কি করা। তাহলে এক কাজ করি, ভাবিকে ফোন দিয়ে এখানে আসতে বলি এখন। তোমরা আজ থেকে কালকে যেও। মাম্মা, খুব ভালো হবে। ভাবি তুমি কিন্তু আজ যেতে পারবে না। ঠিক আছে মা, যাও। তাহলে ভাবির কাছে ফোনটা করি। আচ্ছা। রাতে ফারহান একা ছাদে দাঁড়িয়ে আছে আর আজকের কথাগুলো ভাবছিল। তখন পিছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখলো। ও পিছনে ফিরে দেখে নয়ন দাঁড়িয়ে আছে। ও নয়নের দিকে একবার তাকিয়ে
আবার আগের মতো করে দাঁড়িয়ে থাকে। তারপর নয়ন জিজ্ঞেস করে, কী রে, এত রাত হয়ে গেছে, এখন এখানে দাঁড়িয়ে আছিস যে? ঘুমাবি না? ঘুম আসছে না? জানি, গত 5 বছর ধরেই তোর এমনই হয়। আর কত ফারহান, কত কষ্ট দিবি আর নিজেকে? এভাবে সব কিছু ঠিক করে নে না ভাই। আর আমি এটাও জানি যে মিতু তোর মতোই কষ্টে আছে। নয়নের কথা শুনে ফারহান হেসে উঠল। কী রে, হাসিস কেন? তোর কথা শুনে। তুই কি বললি, মিতু আমার জন্য কষ্ট পাচ্ছে? আরে ইয়ার, আমি জানি তুই সব সময় মিতুর সাপোর্টের কথা বলবি, আর আগে তুই না জেনে বলতিস, কিন্তু আজ আজ তো নিজের চোখে দেখলি ও তো ভালোই সুখে সংসার করছে, আর তুই কিনা বলছিস ও আমার জন্য কষ্ট পাচ্ছে। হ্যাঁ বলেছি, আর এখনও বলছি। মানে মানে তুই এখনও কে? আমি এখনও বিশ্বাস করি ভুলটা তুই করেছিস। আমি আগেও বলেছি, এখনও বলছি, চোখের দেখাও অনেক সময় ভুল হয় ফারহান। তাই আমি আবারও বলছি, এখনও সবটা জানার চেষ্টা কর। আর কিছুই জানার নেই আমার। আরে তুই, নয়ন প্লিজ, আমি ওর নামে আর কিছুই শুনতে চাই না। চোখের সামনে ওর স্বামী মেয়েকে দেখেও ওর 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 ওকে নিয়ে সাফাই গেছিস। আমি মানছি সব, কিন্তু এটাও তো হতে পারে যে মিমি তোর মেয়ে। মানে কি বলতে চাইছিস তুই? যেটা বলতে চাইছি তুই খুব ভালো করে বুঝতে পারছিস। এনিওয়ে, চল ঘুমাবি, আমাকে আবার সকালে চলে যেতে হবে। ওকে চল। তারপর ওরা নিচে চলে আসে। এদিকে মিতুরও চোখেও ঘুম নেই, বারবার শুধু ফারহানের কথাই মনে পড়ছে। মিতু মিমিকে ঘুম পাড়িয়ে ছাদে গিয়ে দাঁড়ালো আর আজকের কথাগুলো ভাবতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে আবির ওকে ডাক দিল। আবিরের ডাক শুনে মিতু পিছনে ফিরল আর বলল, কিছু বলবে? তোর কি হয়েছে মিতু? সেই অনুষ্ঠানের সময় থেকে দেখছি। কিছু না, তুমি ভুল ভাবছো। লুকানোর চেষ্টা করছিস? না, দেখ, আমি তোকে খুব ভালো করে চিনি, তাই মিথ্যা বলার চেষ্টা করিস না। কি হয়েছে সত্যি করে বল। আর আমি এটাও খেয়াল করেছি, মিমির ওই আঙ্কেল ফারহান না কী যেন নাম, হ্যাঁ, ওনাকে দেখার পর থেকেই তুই আপসেট হয়ে আছিস। আর ওনাকে আমি তোর সাথে আলাদা কথা বলতেও দেখেছি। তুই কি ওকে আগে থেকে চিনিস? আবিরের কথা শুনে মিতু আর কিছু লুকালো না। চিনি, আর শুধু তাই নয়, খুব ভালো করে চিনি, আর উনিই মিনির বাবা। কি? পিছন থেকে কারো আওয়াজ শুনে মিতু ও আবির দুজনেই পিছনে ফিরে দেখে আবিরের স্ত্রী মালা। মালা তুমি? হ্যাঁ আবির, আমি তোমাকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এলাম আর তোমাদের কথা শুনলাম। মিতু কি বলছে? এটা মিমির ওই প্রিন্স আঙ্কেলই মিমির বাবা? হ্যাঁ ভাবি। তারপর কেউ আর কোনো কথা বলল না, কারণ ওরা ফারহানকে না চিনলেও মিতু আর ওর সর্বকে সব কিছু ওরা জানে। তারপর আবির বলল, অনেক রাত হয়ে গেছে, চলো সবাই ঘুমাতে যায়। ভাইয়া তোমরা যাও, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তারপর আবির আর মালান নিচে চলে যায়, আর মিতু ওখানে বসে তার অতীতের ভাবনে ডুব দেয়। কত সুন্দর ছিল সেই সময়টা, খুব খুশি ছিল ফারহান এবং মিতু দুজনেই। কিন্তু এক দমকা হাওয়াতে সব শেষ হয়ে গেল। অতীত। ফারহান চৌধুরী
দেশের নাম্বার ওয়ান বিজনেসম্যানদের মধ্যে একজন। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক ফারহাদ চৌধুরী একমাত্র ছেলে, বর্তমানে ঢাকা ভার্সিটিতে মাস্টার্স করছে। ভার্সিটির সব টিচারদের প্রিয় স্টুডেন্ট, ভার্সিটির টপার অ্যান্ড সব মেয়েদের ক্রাশ, কারণ সে দেখতে অনেক সুন্দর। তার চেহারা, কথা বলার অ্যাটিটিউড সব মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। 6 ফুট উচ্চতা, হলদে ফর্সা গায়ের রং, ডার্ক গোলাপি ঠোঁট, স্পাইক করে চুল, এক কথায় কোনো হিরো থেকে কোনো অংশে কম নয়, বরং বেশি। অন্যদিকে মৃত্যু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, দেখতে একদম পরীর মতো, গায়ের রং উজ্জ্বল ফর্সা, চোখ দুটো টানা টানা, লম্বা 5 ফুট 4। বাবা আরমান সাহেব একজন সরকারি কর্মকর্তা, আর মা মোহিনী বেগম গৃহিণী। মিতু তার বাবা মায়ের একমাত্র মেয়ে, মধ্যবিত্ত পরিবার হলেও খুব হ্যাপি তারা। মিতু এবার অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আজকের ভার্সিটির প্রথম দিন, তাই ও তাড়াতাড়ি ভার্সিটি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ওর বেস্টু দিনার জন্য ওয়েট করছে। ও দাঁড়ানোর প্রায় আধ ঘন্টা পর দিনা এলো। মিতু তো রাগে বোম হয়ে আছে। তা দেখে দিনা ভয়ে ভয়ে পড়ল, সরি দোস্ত, আর কোনো দিন দেরি হবে না আমার। তো সরির কাছে আগুন, বান্দার রানী শয়তান উগন্ডর টিকটিকি কহনকার, তোর জন্য প্রথম দিনই লেট হয়ে গেছে। সরি বললাম তো আমি, এবার তাড়াতাড়ি চল না, তা না হলে আরও দেরি হয়ে যাবে। ঠিক আছে চল, আজকে হাতে সময় নাই বলে পাইচা গেলি, না হলে তোরে আজকে আমি এক মগ পানিতে চুবিয়ে মারতাম। ঠিক আছে এবার চল মেরি মা, চল। তারপর ওরা ভার্সিটিতে চলে যায়। ওদের দেরি হয়ে গেছে বলে ওরা তাড়াতাড়ি কলেজের গেটে ঢুকছিল, তখনই পিছন থেকে কেউ একজন মিতুর ওড়না ধরে টান দেয়। মিতুকে তার ওড়না ধরলো, তা দেখার জন্য পিছনে ফিরে দেখে একটা ছেলে ওর ওড়না হাতে ধরে ওর দিকে খুব বাজেভাবে তাকিয়ে আছে। তা দেখে মিতু বলে, ওড়নাটা ছাড়ুন। আরে কিউট বেবি, রাগ করছো কেন? তখন পাশ থেকে দিনা বলে ওঠে, আর রাগ করবে না তো কী করবে? আপনি ওর ওড়না ধরে রেখেছেন কেন? ওড়নাটা ছাড়ুন বলছি, ছাড়ুন। যদি না ছাড়ে তো কী করবে? এবার মিতু বলে উঠে, সেটা দেখার আগে আবারও ভালোভাবে বলছে, আমার ওড়না ছাড়ুন। আমিও বলছি সোনা, ছাড়বো না। এরকম একটা মাল হাতে পেয়ে কি কেউ ছেড়ে দেয়? বলে আরও সাথীরা হাসতে শুরু করলো। তখন ঠাস করে একটা চড় পড়লো ছেলেটার গাল। ছেলেটা গালে হাত দিয়ে সামনে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে মিতুর দিকে। হ্যাঁ, চড়টা মিতুই মেরেছে। মিতুর চড় মারা দেখে আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ এই ছেলেটা টনি। একে সবাই খুব ভালো মতো চেনে, খুব বাজে একটা ছেলে। ভার্সিটির সব মেয়েরা ওর জন্য যথেষ্ট, কিন্তু কেউ কিছু বলতে পারে না, কারণ টনি একটা বড় মাফিয়া গ্যাংয়ের সাথে জড়িত। একমাত্র ফারহান ছাড়া ওকে কেউ কিছু বলেও না। মিতুর চড় খেয়ে টনি তো খুব রেগে যায় আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? টনির গায়ে? আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আজ দেখ আমি তোর কী অবস্থা করি। বলে যেই না ওর ওড়নাটা ধরে সম্পূর্ণ টান দেবে, তখনই ফারহান এসে টনির নাক বরাবর একটু খুশি মারল, আর টনি ছিটকে যেয়ে নিচে পড়ল। একটু আগে এদিকের অবস্থা দেখে ফারহানের একজন বন্ধু ফারহানকে যেয়ে খবর দেয় যে টনি একটা মেয়েকে আবার টিজ করছে। এটা শুনে ফারহান খুব রেগে যায়, কারণ টনিকে এতবার বারণ করার পরেও টনি আবার এসব শুরু করেছে। তারপর ফারহান ওখানে যায় আর ওকে মারতে শুরু করে। টনিকে মারতে মারতেও প্রায় আধমরা করে ফেলে। টনির অবস্থা খুব খারাপ দেখে সবাই ওকে ফারহানের কাছ থেকে জোর করে ছাড়িয়ে নেয়। টনি তো ছাড়া পেয়ে ছুট, সাথে ওর চালাগুলো। ফারহান টনি চলে যাওয়ার পর নিজের রাগ কন্ট্রোল করে মিতুর সামনে গিয়ে দাঁড়ায়।
মিতু ওকে দেখে বলে, অনেক ধন্যবাদ আপনাকে, আজ আপনি না থাকলে যে কী হতো। ইটস ওকে, ইটস মাই ডিউটি। তারপর ফারহানের সাথে কথা শেষ করে মিতু আর দিনা ক্লাসের দিকে চলে যায়। আর ফারহান সেটা অপলক তাকিয়ে আছে মিতুর যাওয়ার দিকে। মুহূর্তে যেন ওর চোখ ধরে আটকে গেছে মিতুর সৌন্দর্যে। ওর চোখে মিতুকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী এবং মায়াবতী মেয়ে বলে মনে হচ্ছে। ও তো এখন মিতুর সৌন্দর্যে বিভোর হয়ে গেছে। ওর আশেপাশে কী হচ্ছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। এদিকে ওর বন্ধুরা সমানে ওকে ডাকছে, দোস্ত এদিকে কি দেখছো এমন করে। বিউটি গোর লাগা কণ্ঠে বলে, কোথায় বিউটি বন্ধু, আমরা তো কেউকে দেখতে পাচ্ছি না, স্বপ্ন দেখেছো বুঝি তাই না? বলেই সবাই একসাথে হেসে উঠল। এবার ফারহানের ঘোর কাটল যে ও এতক্ষণ কি করছিল। তারপর আবার ওর বন্ধু নয়ন বলল, কি ব্যাপার বন্ধু, প্রেমে পড়লে নাকি? নয়নের কথা শুনে ফারহান বলল, এরকম একটা মায়াবতীকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে রে। ফারহানের কথা শুনে ওর বন্ধু রোহান মাথা ঘুরে পড়ে যেতে নিলে রাকিব ওকে ধরে নেয় আর বলে, আরে কি হলো তোর, আবার জিগায়? আরে এটা শোন যে আমি ফারহানের কথা শোনার পরও এখনও বাইচে আছি কি করে। তুই শুনলি না ফারহান কি বললো, ওনাকে প্রেমে পড়েছে, এটাও সম্ভব? ওর কথা শুনে ফারহান তো রেগে ওকে মারতে শুরু করে। শয়তান, কি বলি তুই? প্রেম কি শুধু তুই একা করতে পারিস নাকি? দোস্ত বিশেষ কর আমি তা বলিনি, মানে তুই তো কোনো মেয়ের দিকে তাকাসি না, আর হঠাৎ এই মেয়ের প্রেমে পড়ে গেলি, হ্যাঁ লাগিয়া বলছিলাম আর কি। আচ্ছা বাদ দে, তুই যে এতদিনে কাউকে পছন্দ করেছিস এতে আমরা সকলে খুব খুশি। এখন তুই শুধু বল তোর কি হেল্প লাগবো, ভাবিকে পটাতে আমরা জান দিয়ে দেবো তোর প্রেমের লাগে, কি বল সবাই? একদম। ফারহান তো চুপ করে রয়েছে। তারপর ওরা ওদের কাজে চলে যায়। এদিকে এদিকে মিতু ক্লাস শেষ করে বাড়ি চলে আসে। তারপর রাতে খেয়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না ওর। ও বারবার ফারহানের কথাই মনে পড়ছে। কি মায়াবী চেহারা, কথা বলার অ্যাটিটিউড, তাকানোর স্টাইল, এই সব কিছুর জন্য একদম মন কেড়ে নেওয়ার মতো। ও কিছুতেই ওর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। প্রথম দেখাতে ফারহান যেন মিতুর মনটা কেড়ে নিয়েছে। এসব ভাবতে ভাবতে ও এক সময় ঘুমিয়ে পড়ে। তারপর সকালে উঠে আবার রেডি হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে যায়। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। এই কয়দিনে ফারহানের সাথে মিতুর কোনো যোগাযোগ হয়নি। সেদিনের পর থেকে ফারহানও মিতুকে দেখলে এড়িয়ে চলে। মিতু এতে খুব কষ্ট পায়, কিন্তু কিছুই করার নেই, কারণ মিতু নিজেই দায়ী সব কিছুর জন্য, এটাই ওর মনে হয়। তাই ওরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবেসেও একে অন্যের কাছ থেকে অনেক দূরে, শুধুমাত্র নিজেদের ইগোর কারণে। সেদিনের পর থেকে মিতু যেন হাসতে ভুলে গেছে। মিতুর অবস্থা দেখে দিনা খুব ভালো করে বুঝতে পারছে যে মিতু ফারহানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু টিনার ওই কথাগুলোর জন্য মিতু ওর থেকে দূরে সরে এসেছে। দিনা আর মিতু এই কষ্ট সহ্য করতে পারছে না। তাই ও মনে মনে সিদ্ধান্ত নেয় যে ওকে কিছু করতে হবে ওদের দুজনকে এক করার জন্য। তার জন্য ও একটা পরিকল্পনা করে। আর পরদিন সকালে ও মিতুর কাছে ভার্সিটিতে চলে আসে। ওর কোনো বিশেষ কাজ আছে এটা মিতুকে বলে। ও তাড়াতাড়ি চলে আসে, কারণ মিতুর সাথে থাকলে ওর কাজটা করতে পারবে না। ও ভার্সিটি পৌঁছেই ফারহানকে খুঁজতে শুরু করে, আরও পেয়েও যায়, কারণ আজকে ফারহানও তাড়াতাড়ি ভার্সিটিতে
এসেছিল একটা জরুরি প্রয়োজনে। দিনা ফারহানের সামনে যেয়ে দাঁড়ালে ফারহান ওকে দেখে খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে দিনা, তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ ভাইয়া, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। আমার সাথে? তা তোমার বান্ধবী যদি জানতে পারে যে তুমি আমার সাথে কথা বলছো, তাহলে সেই জন্য আবার তোমার সাথে ঝামেলা করবে না তো? করতে পারে, এই জন্যই তো আমি ওর আগে চলে এসেছি। ওকে, বলো কি বলবে। এখানে নয় ভাইয়া, মৃত্যু এসে দেখে ফেলেও আমাকে মেরে ফেলবে, প্লিজ আপনি আমার সাথে চলুন অন্য কোথাও। ভাইয়া প্লিজ। ওকে চলো। তারপর ওরা একটা কফি শপে গিয়ে বসে। এবার বলো কি বলবে। ভাইয়া আসলে সেদিন মৃত্যু আপনাকে যে কথাগুলো বলেছে না, এগুলোর মনের কথা নয়, ও বাধ্য হয়ে আপনাকে এ কথাগুলো বলেছে। মানে তুমি বলতে চাইছো তুমি ঠিক। হ্যাঁ ঠিক বলছি ভাইয়া, ও আপনাকে কথাগুলো বলাতে যতটা না আপনি কষ্ট পেয়েছেন, তার থেকে বেশি কষ্ট পেয়েছে, কারণ ও আপনাকে ভালোবাসে। ও আম সরি টু সে, বাট আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে সবার সামনে আমাকে ওভাবে বলতে পারতো না। অনেক সময় চোখের সামনে যেটা ঘটে সেটা সত্যি হয় না ভাইয়া, ঠিক তেমনই মৃত্যু সেদিন আপনাকে যেগুলো বলেছে সেগুলো সত্যি নয়। মানে আপনি টিনাকে নিশ্চয়ই চেনেন, আমাদের ইয়ারে পড়ে। হ্যাঁ চিনি, ও আমার বাবার বন্ধুর মেয়ে। আমাকেও প্রপোজও করেছিল একবার। মৃদু সেদিন যা কিছু বলছে সবাই টিনার কথা শুনে বলতে বাধ্য হয়েছে। মানে কি বলছো তুমি? আমি কিছুতেই বুঝতে পারছি না, প্লিজ ক্লিয়ার করে বলো। বলছি শুনুন তাহলে। তারপর টিনা ফারহানকে সেদিন টিনা মৃদুকে যা যা বলেছিল সবটা বলে দেয়। সব শুনে ফারহান তো রেগে বোম হয়ে গেছে, ওর চোখ মুখ লাল হয়ে গেছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই আগুন ঝরতে শুরু করবে। কি এত বড় সাহস ওই টিনার! ওর জন্যই এত কিছু হয়ে গেছে, ওকে তো আমি ছাড়বো না ভাইয়া। আর এই জন্য মৃত্যু সেদিন আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিল। এবার আপনি বলুন, মৃত্যু ভুল ছিল না কি ঠিক ছিল? একটা মেয়েকে যদি এভাবে কেউ তার চরিত্র নিয়ে সব বাজে কথা বলে, তাহলে তার আর এটা ছাড়া আর কী বা করা থাকে বলুন। আর কিছু বলতে হবে না আমাকে। এবার আর আমার কী করতে হবে আমি খুব ভালো করে জানি। ডোন্ট ওয়ারি, এবার আমি সব কিছু ঠিক করে দেব। তুমি শুধু দেখতে থাকো যে এবার কি কি হয়। বলে ফারহান ওখান থেকে চলে আসলো, আর দিনাও ভার্সিটিতে ফিরে যায়। ফারহান রাগে আগুন হয়ে কলেজের ভিতরে ঢুকে ওর মৃদুর সাথে দেখা হয়। ও মৃদুকে কিছু না বলে আর ওকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা ওর হাত ধরে টেনে সামনের দিকে হাঁটতে শুরু করে। মৃদু ফারহানের এমন কাজে চরম অবাক হয়। ফারহান যে হঠাৎ করে এমন একটা কাণ্ড করে বসবে ও ভাবতে পারেনি। ওর যখন হুঁশ হলো যে ফারহান ওর হাত ধরে টেনে কোথাও নিয়ে যাচ্ছে, তখন ও নিজেকে ফারহানের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফারহানের ওদিকে অগ্নিদৃষ্টিতে তাকানো দেখে ও একদম ভয়ে চুপসে গেল। আর তাই কোনো কথা না বলে চুপচাপ ফারহানের সাথে যেতে লাগলো। ফারহান মৃদুকে নিয়ে সোজা টিনার সামনে গিয়ে দাঁড়ায়। টিনা ওদের দুজনকে একসাথে দেখে ভীষণ অবাক হয়, সাথে রাগও হয়, কিন্তু মুহূর্তে ওর রাগ ভয়ে পরিণত হয় ফারহানের চোখের দিকে তাকিয়ে। কারণ ফারহান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তারপর ও কিছু বলতে যাবে, তার আগেই ফারহান ওর গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। চড়টা এত জোরে মেরেছিল যে
টিনা ছিটকে নিচে পড়ে যায়। এর মধ্যে দিনাও চলে এসেছে আর টিনাকে চড় মারতে দেখে ওর তো খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। মিতু সহ ওখানে উপস্থিত সকলে খুব অবাক চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। ওর বন্ধুরাও টিনাকে মারতে থেকে তাড়াতাড়ি এগিয়ে এসে জিজ্ঞেস করেছিল, ফারহান কি করছিস তুই? পাগল হয়ে গেলে নাকি? ওকে মারছিস কেন? আরে ও তো এটারই যোগ্য। জানিস কি করেছে ও? কি করেছে যে আপনি আমাকে মারলেন? কি করেছে বুঝতে পারছো না, তাই না? না তো কি বুঝবো আমি? মিতুকে কি বলেছো তুমি? এই কথা শুনে টিনা খুব ঘাবড়ে যায়। তার মানে কি মিতু সব বলে দিয়েছে? ওকে সর্বনাশ, এবার কি হবে? আমি ওকে কেন কিছু বলতে যাব? আমি কিছুই বলিনি। ও ওই আপনাকে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলেছে দেখুন, আমাকে ফাঁসানোর জন্য। মিতু আমাকে কিছুই বলেনি, আমি নিজে সবটা জেনেছি। এখন ভালো সব স্বীকার করো, নাহলে তোমাকে কিন্তু আমি... না, আমাকে আর মারবেন না, আমি বলছি। বলো। আমি সেদিন মিতুকে অনেক বাজে কথা বলেছিলাম, এজন্য সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করেছিল। আজকে সবার সামনে তুমি ওর কাছে ক্ষমা চাইবে, না হলে... না, আমি ওর কাছে ক্ষমা চাইব বলে মিতুর সামনে যায়। মিতু, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও বলে ওর পা ধরতে যায়। আরে আরে করছো, উঠো বলছি। আগে বলো, তুমি আমাকে মাফ করেছো? করেছো, তুমি যাও। ঠিক আছে, তাহলে আমি আসি। তারপর টিনা আর ওর বন্ধুরা ওখান থেকে চলে আসে, আর এদিকে ফারহান মিতুর সামনে যে ওকে ঠাস করে একটা চড় মারে। মিতু গালে হাত দিয়ে অবাক চোখে ফারহানের দিকে তাকিয়ে আছে। মিতুকে ও মারতে দেখে দিনা সহ ওর বন্ধুরা ও অবাক হয়ে যায়। ওরা এগিয়ে এসে বলে, আরে ফারহান কি করছিস ভাই? মিতুকেও মারছিস কেন? তো কি করব, ওকে তো শুধু একটা চড় মেরেছি, ইচ্ছে তো করছে ওকে খুন করে ফেলতে। আমি আবার কি করলাম? কি করেছো মানে? এসব কথা এতদিন আমার কাছে কেন লুকাইছো? স্টুপিড কোথাকার। তোমার কোনো ধারণা আছে এই কয়দিন আমার কিভাবে কেটেছে? তোমার সাথে একটা দিন কথা না বলে, তোমায় না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর তুমি ইচ্ছে করে আমার থেকে এত দূরে থেকেছো, কিন্তু আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তো অফকোর্স ইচ্ছে করে করেছো। তুমি যদি সেদিন আমাকে সবটা বলতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। স্টুপিড। মিতু আর কিছু বললো না, কারণ ও বুঝতে পারেছে যে ও ফারহানকে সবটা বলা উচিত ছিল, আর এখন কিছু বললে যদি আবার ছড় মারে। তাছাড়া ফারহানের এর আগে চেহারার দিকে তাকিয়ে মিতু যেন হাত পা কাঁপছে, কারণ ফারহানের এই ভয়ঙ্কর রূপ ও আগে কোনো দিন দেখেনি। এই জন্য এক নতুন ফারহানকে দেখছে ও। কী হলো, এখন চুপ করে আছো কেন? সরি, আর কোনোদিন এমন হবে না, আমাকে আর মারবেন না প্লিজ। মিতুর এমন কথা শুনে ফারহানের সব রাগ যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। মিতুর এই ভীতু চেহারা দেখে ওর খুব হাসি পাচ্ছে, কিন্তু তবুও ও মুখের গম্ভীরভাবে এনে বলল, মনে থাকবে তো? আর কখনো আমার কাছে কিছু লুকাবে না তো? একদম না। ইয়াহু, সব তো ঠিক হলে, কিন্তু দোস্ত, তুই তো ওকে প্রপোজও করলি না। এই নে ফুল, আজকে সবার সামনে তুই মিতুকে প্রপোজ করবি, নে ধর। ফারহানও হেসে ওদের হাত থেকে ফুলটা নিয়ে হাঁটু গেড়ে মিতুর সামনে বসল।
মিতু তো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু এই ছেলেকে দেখো কি সুন্দর। সবাই বলার সাথে সাথে বলা শুরু করলো, কেমন ডোন্ট কেয়ার ভাব নেই, যেন ওর আশেপাশে আর কেউ নেই। তারপর ফারহান বলা শুরু করলো, জানি না লোকে কীভাবে তারা ভালোবাসা অনুভূতি প্রকাশ করে, আমি এত সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। আমি শুধু জানি প্রথম দেখাতে তুমি আমার হৃদয়ে যে ঢেউ তুলে দিয়েছো, তাতে তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, বাঁচতে পারবো না আমি তোমায় ছাড়া। তোমায় ভালোবাসার জন্য আমার কাছে কোনো কারণ নেই, আমি শুধু এটা জানি তোমায় ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারি না। যার জন্য আমার তোমাকে প্রয়োজন, আমার প্রতিটা মুহূর্ত সুন্দর করতে তোমায় প্রয়োজন। মরে যাবো আমি তুমিহীনা, তাই আমার সুখ দুঃখ সব কিছুতেই তোমাকে প্রয়োজন। হবে কি তুমি আমার সব সুখ দুঃখের সাথে, থাকবে কি সারা জীবন আমার সাথে? মৃতুকে অবাক চোখে ফারহানের দিকে তাকিয়ে আছে, আর এদিকে সবাই মৃতুকে হ্যাঁ বলতে বলছে। তারপর মৃদু মিষ্টি হেসে মাথা তুলে সম্মতি জানিয়ে ওর হাত থেকে ফুলটা নিয়ে, আর ফারহানও একটা তৃপ্তির হাসিতে উঠে দাঁড়ায়। তারপর সবার সামনে মৃদু যে গালে চড় মেরেছিল সে গালে কিস করলো। মৃদু তো লজ্জায় শেষ, কি শুরু করলো এই ছেলেটা। সরি তখন চড়টা মারার জন্য। এদিকে সবাই হাত তালি দিয়ে ওদের দুজনকে বাহবা জানাচ্ছে। এই ঘটনাগুলো দূর থেকে একজন দেখছে আর রাগে ফুঁসছে। সে আর কেউ নয়, টিনা। টিনা, তুই এত অপমান মুখ বুঝে সহ্য করলি, কিছুই বলবি না ওদের? হ্যাঁ টিনা, তৃষা তো ঠিকই বলেছে, তুই সব কিছু এত সহজে মেনে নিবি? দাঁড়া না, কে বললো আমি সব কিছু মেনে নেব? আমার এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আমাকে অপমান করা, তাই না? ওদের জীবনটাকে যদি নরক বানাতে না পেরেছি, তাহলে আমার নামও টিনা নয়। তারপর ওরা সবাই ওখান থেকে চলে আসে। মিতু বাড়ি এসে আজ খুব খুশি খুশি লাগছে ওকে। ওর এখনও বিশ্বাসই হচ্ছে না এইসব। ওর শুধু বারবার ফারহানের কথাই মনে পড়ছে। মিতুর বাবা মাও এতদিন পর মেয়েকে খুশি দেখে ওরা খুব খুশি, কারণ কয়েকদিনে ওরা মিতুর হাসি তো দূরে থাক, প্রয়োজন ছাড়া ওদের সাথে একটা কথাও বলেনি। এ নিয়ে ওর বাবা মা দুজনে খুব টেনশনে ছিল, কারণ একমাত্র মেয়ে বলে মিতুকে ওরা অনেক যত্নে মানুষ করছে, কখনো কোনো কষ্ট পেতে দেয়নি। আর সেই মেয়ের কি এমন হলো যে সে এতটা চুপ হয়ে গেছে, মুখে হাসি নিয়ে নিয়ে খুব চিন্তায় ছিল। কিন্তু আজ এতদিন পর মেয়েকে আবার আগের মতো হাসি খুশি দেখে ওরাও খুব খুশি। মিতু রাতে ওর ঘরে বসে পড়ছিল, তখন ওর বাবা আসলো। মামুনি আসবো? বাবা এসো। এতে পারমিশন নেওয়ার কি আছে? মিতুর বাবা হেসে মেয়ের পাশে যেয়ে বসলো। কিছু বলবে আব্বু? তেমন কিছু না, দেখতে এলাম আমার মাটা কি করছে। ওহো, তবে আজকে আমার মামুনি যেন খুব খুশি। হ্যাঁ বাবা, আজকে আমি সত্যি খুব খুশি। খুশি হলে ভালো। আমরাও চাই যে তুই সব সময় এরকম হাসি খুশি থাকো। তোমার কোনো কিছুতেই মন খারাপ হবে, কষ্ট পাবে, এটা যে আমরা সহ্য করতে পারবো না মা। তুমি এখন বড় হয়েছো, তাই তোমার সব কিছুতে ইন্টারফেয়ার করতে পারি না আমরা, তাই সব কিছু জানতেও চাইবো না যে কেন এতদিন তোমার মন খারাপ ছিল। যদি তোমার বলতে তোমার আপত্তি থাকে, শুধু এইটুকুই বলবো, সবসময় এরকম হাসি খুশি থেকো মা। আর কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারো মা। ছোটোবেলা থেকে তোমার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখিনি, আর ভবিষ্যতে চেষ্টা করবো। আমি জানি বাবা, তুমি আমার সব ইচ্ছে পূরণ করবে। আমার মা বাবা পৃথিবীর বেস্ট, আই লাভ ইউ বাবা বলে ওর বাবাকে জড়িয়ে ধরে। লাভ ইউ টু সোনা। এবারে পিছন থেকে ওর মা এসে বলো, বাবা বাবা মায়ের কী ভাব দেখো, আর আমি যেন বানের জলে ভেসে এসেছি। আমাকে কি ভালোই বাসে না। আরে মাদার বাংলাদেশ, রাগ করছে কেন? আমি তোমাকেও ভালোবাসি, কিন্তু বাবার থেকে একটু কম। লাভ ইউ মা। আমি তোমাদের দুজনকে খুবই ভালোবাসি। তারপর ওরা ডিনার করে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আবার কলেজে যায়।
ফারহানের সাথে ঘোরাঘুরি এভাবেই বেশ অনেক দিন কেটে যায়। আর এদিকে এর মধ্যে ফারহানের স্টাডিও কমপ্লিট হয়ে গেছে, আর ওর বাবার কথা মতো বিজনেস দেখাশোনাও শুরু করে দিয়েছে। কারণ ওর বাবা চায় ওর যেহেতু লেখাপড়া শেষ, সো সব কিছু এবার ওকে বুঝিয়ে দিতে চায়। আর ফারহানও অমত করেনি, আজ না হোক কাল ওকেই তো সব সামলাতে হবে, তাই আর দেরি করে কী লাভ। আর তাছাড়া আর একটা কারণও আছে, ওর দাঁড়ানো যত তাড়াতাড়ি নিজেকে প্রতিষ্ঠিত আর যোগ্য করে তুলতে পারবে, তত তাড়াতাড়ি মৃত্যুর কথাও বাড়িতে জানাতে পারবে। আগে নিজে স্বাবলম্বী না হয়ে তো আর বিয়ের কথা বলা যায় না। ফারহান এমন মন প্রাণ দিয়ে চেষ্টা করছে নিজের নিজেকে যোগ্য প্রমাণ করার, সফল হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে একজন সফল বিজনেসম্যান হয়ে উঠেছে। ছেলের এত সুন্দর কাজের গতি দেখে ওর বাবা তো খুব খুশি। এত কাজের মধ্যে ফারহান মিতুকে তেমন সময় দিতে পারছে না, এই জন্য মিতু একটু অভিমান হলে ওকে বুঝতে দেয় না, কারণ নিজেও চায় ওর জন্য যেন ফারহানের কাজের উপর কোনো ইফেক্ট না পড়ে। এর মধ্যে একদিন ফারহান অফিস থেকে ফিরে রাতে ওর বাবা মায়ের সাথে ডিনার করতে বসে। তখন ওর বাবা বলল, ফারহান, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। বলো, কী কথা? এখানে না, খাওয়া শেষ করে আমার রুমে এসো। ওকে। তারপর ওর খাওয়া শেষ করে ওর বাবা রুমে যায়। আব্বা আসবো? এসো। বলো, কি বলবে? দেখো, তুমি লেখাপড়া শেষ করেছো, এখন আমার বিজনেস দেখাশোনা করছো, সব কিছু ঠিকভাবেই চলছে। তাই আমি আর তোমার মা চাইছিলাম এবার তোমার বিয়েটা দিয়ে দিতে। হ্যাঁ বাবা, তোর বাবা ঠিকই বলেছে, তুই রাজি হয়ে যা। ফারহান তো মনে মনে সে খুশিতে, কিন্তু বাবা মায়ের সামনে তো সাথে সাথে রাজি আছি এ কথা বলা যায় না। তাই ও বলল, আচ্ছা তোমরা যা ভালো মনে হয় তাই করো। বলেও ঘরে চলে আসলো। ও খুব খুশি, মনে মনে মিতুকে ফোন করে সব বলল। মিতু খুব খুশি হয় ফারহানের কথা শুনে, কিন্তু ওদের এই খুশি বেশিক্ষণ থাকে না। সকালে নাস্তা করার সময় ওর বাবা ওকে বলে, ফারহান, আজকে তোমার অফিসে যেতে হবে না। কেন আব্বু? আজ তোমার লতিফ আঙ্কেলের বাসায় যাব। তোমার আপুকেও আসতে বলছি, কিন্তু আবু হঠাৎ করে লতিফ আঙ্কেলের বাসায় যাব কেন? তাও আমরা সবাই একসাথে। কারণ আমরা ওখানে লতিফের মেয়ের টিনার সাথে তোমার বিয়ের কথা পাকা করতে যাব। হোয়াট? কি বলছো বাবা তুমি এসব? হঠাৎ করে এসব তুমি আমার কাছে একবার শোনার প্রয়োজন মনে করলে না? তখন ওর মা বলে উঠল, আরে বাবা, তুই তো কাল রাতেই মত দিয়ে দিলি, আর টিনাকেও আমাদের পছন্দ, তাই আমরা চেয়েছি ওর সাথে তোমার বিয়েটা হোক। কিন্তু বাবা আমি, আরে তুই তো লজ্জা পাচ্ছিস কেন বলতো? রাজি হয়ে যা না বাবা, মায়ের কথাটা রাখ। আরে আর কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। ওর আর মৃত্যুর কথা বলা হলো না, তাই ওর ঘরে চলে গেল। ওর মা গিয়ে দরজা খুলে দেখে ওর বোন এসেছে। ওর বোন ফারহানা ভিতরে এসে নিচে ফারহানকে না দেখে ওর ঘরে যায়। যে দেখে ও মন খারাপ করে বসে আছে, তাই ও ভিতরে ঢুকে বলল, কী রে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? বিয়ে ঠিক হতে চলেছে, তোর তো খুশি হওয়ার কথা রে ভাই, কিন্তু তা না, তুই মন খারাপ করে বসে আছিস। আপু, তুই এসেছিস ভালোই হলো। আব্বু আম্মু এসব কী শুরু করেছে বলতো? আরে আমার মতামত আর কোনো গুরুত্ব নেই নাকি? বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে ঠিক করলে হয়ে গেল। আরে আরে, এতে লজ্জা পাচ্ছিস কেন? বলে বাবালে, থাক, আর লজ্জা পেতে হবে না। আপু, আমি কিন্তু সিরিয়াস। মানে? ফারহান, তোর কি এই বিয়েতে মত নেই? না। না? তাহলে তুই কি কাউকে পছন্দ করিস? হ্যাঁ আপু, কিন্তু মা বাবা তো আমার কথাই শুনতেই যাচ্ছে না। আপু তুই প্লিজ আব্বা আমাকে বুঝিয়ে বল, কারণ আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে ভীষণ ভালোবাসি। তো এসব তুই কি বলছিস? বাবা, ফারহানা কিছু বলার আগে পিছন থেকে ওর মা বলে উঠল,
মা তুমি সব কিছু, হ্যাঁ আমি তোদের কথা সব শুনেছি। তাহলে তুমি প্লিজ আব্বুকে বুঝিয়ে বলো প্লিজ, আমার পক্ষে ওকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। ছোটবেলা থেকে তোদের কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখিনি, তাই আজও জোর করবো না। তাই তুই যা চাস তাই হবে। পিছন থেকে কারো মুখে কথা শুনে ওরা পিছনে ফিরে দেখে ওর বাবা। ফারহান খুব অবাক হয়, সাথে খুশিও হয়। আব্বু তুমি? হ্যাঁ বাবা আমি। তো সব কথা শুনেছি, এবার বল তুমি এটাকে আর কোথায় থাকে? আরে বিয়ের কথা বলতে হবে না। আব্বু সত্যি বলছো? মাই সান, আমার ছেলে আমার কাছে কিছু চাইবে আর আমি সেটা দেবো না, তা কি হতে পারে? থ্যাংক ইউ আব্বু। তারপর ফারহান ওদের সবাইকে মৃত্যুর সব কথা বলে। মৃত্যুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে ওর বাবার যদিও তেমন একটা মত হয়নি মিডল ক্লাস ফ্যামিলি বলে, কিন্তু ওর ছেলের কথা ভেবে আর কিছু বলেননি। ফারহানের বাবা সব কথা টিনার বাবাকে বলে, আর এটাও বলে যে উনি ছেলের অমতে কিছু করতে চান না, তার জন্য ওনার কাছে ক্ষমাও চেয়ে নেন। টিনার বাবা সব শুনে আর কিছু বলে না, কারণ উনিও চান না যে তার মেয়ে এমন কারোর সাথে বিয়ে যে কোনো দিনও হয়তো তার মেয়েকে ভালোবাসতে পারবে না। কিন্তু টিনা এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ও এবার আরও বড় প্ল্যান করে ওদের দুজনকে আলাদা করা। টিনা পরদিন সকালে ফারহানদের অফিসে যায় ওর বাবার সাথে দেখা করতে। ও খুব সাবধানে ফারহানের বাবার ক্যাবিনে যায়, কারণ ও চায় না ফারহান ওকে দেখে ফেলুক। ও ওখানে গিয়ে, আসবো আঙ্কেল? আরে টিনা মামনি এসো, ভেতরে এসো। কাল আপনাদের যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা তো যাননি, তাই আমি এলাম আপনার সাথে দেখা করতে। আসলে মামনি, আমি জানি তুমি ফারহানকে খুব ভালোবাসো, আমারও তোমাকে বেশ পছন্দ। তোমার সাথে ওর বিয়েটা হলে সবচেয়ে বেশি খুশি তো আমি হতাম, কিন্তু ফারহানটা, আমি জানি আঙ্কেল সবটা। আর আমি একটু একটু কষ্ট পাইনি। আমি চাই ফারহান সুখে থাকুক, তাহলে আমিও খুশি থাকবো। কিন্তু কিন্তু কি মামুনি? আঙ্কেল ফারহান ভুল করছে। মানেটা হলো ফারহান নিশ্চয়ই আপনাকে বলেছে যে ওই মেয়েটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, আর এই জন্য তো আমারও মত হচ্ছে না, কিন্তু কী করবো বলো? সেটা সমস্যা নয় আঙ্কেল, কিন্তু কিন্তু আঙ্কেল মেয়েটার চরিত্র ভালো না। ওর এরকম অনেকগুলো ছেলের সাথে সম্পর্ক আছে। ও এভাবে বড় লোক ছেলেদের ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে। হোয়াট? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি বলছি। এই দেখুন ওই মেয়েটার ছবিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন মেয়েটা কেমন। এই যে ছেলেটা, এও অনেক বড় লোক, আর এর কাছ থেকে ও টাকা পয়সার সব নিয়ে এবার ফারহানের পিছনে পড়েছে। আমি ফারহানকে পাই বা না পাই, কিন্তু সত্যি তো এটাই যে আমি ওকে খুব ভালোবাসি, তাই আমি চাই না ওর সাথে খারাপ কিছু হোক। শেষে আমার ছেলে এরকম একটা মেয়ের ফাঁদে পড়লো না, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আর তোমাকে আমি কথা দিচ্ছি যে ফারহানের বিয়ে তোমার সাথেই হবে, এই মেয়ের সাথে নয়। টিনা তো এই কথা শুনে খুব খুশি। সব কিছু ওর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। তারপরও আবার বলে, কিন্তু আঙ্কেল ফারহানকে এখন এসব কিছু বলবে না, কারণ ওই মেয়ে ওকে এমন জাদু করে রেখেছে না যে ও আপনার কোনো কথাই বিশ্বাস করবে না। তাহলে কি করব? এমন কিছু করতে হবে যাতে ওই মেয়ে নিজে ফারহানের জীবন থেকে চলে যায়, আর ফারহানও ওই মেয়েকে ভুল বুঝে। তুমি ঠিক বলেছ। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি আজ আসি। আমাকে এখান থেকে আবার ভার্সিটি যেতে হবে। আরে ও তো ওইদিকে যাব, আমিও তো ওইদিকে যাব। তাহলে চলো আমি তোমাকে ড্রপ করে দিই। ওকে চলুন। তারপর টিনা ওনার সাথে বেরিয়ে যায়। মাঝ রাস্তায় জ্যামে ওরা আটকা পড়ে যায়, কিন্তু এই জ্যামের কারণে টিনার আইডিয়া যেন শতগুণে সফল হয়ে যায়। কারণ হঠাৎ করে টিনার চোখ যায় রাস্তার ধারে, যেখানে মৃত একটা ফুচকা দোকানের পাশে দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে। একে টিনা চেনে, দিনের বয়ফ্রেন্ড। তার ও পাশে দিনাও দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে গিয়ে ফারহানের বাবা তো আর দিনাকে চেনে না। হঠাৎ করে হাঁটতে যেয়ে মৃত্যু কিছু বেঁধে পড়ে যেতে নিলে ওই ছেলেটা ওকে ধরে নেয়। টিনা এই সুযোগটা কাজে লাগায়, কারণ দূর থেকে মনে হচ্ছে ওরা দুজনকে জড়িয়ে ধরে আছে। টিনা ফারহানের বাবাকে ডেকে এই দৃশ্য দেখে। ওর বাবা এটা দেখে তো টিনার কথা পুরোপুরি বিশ্বাস করে
আর এটাও ঠিক করে ফেলে যে কিছুতেই এই মেয়ের সাথে ফারহানের বিয়ে হতে দেবে না।